বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিপুল শক্তি অধিকারী, বিরাট গৌরব, সাম্রাজ্য, গরিমা এবং অতুল্য মহত্বের অধিকারী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা এই ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে পড়েছিলাম বায়োলজি ফার্স্ট পার্টের চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ বেশ কিছু অংশ পড়েছিলাম, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার প্রক্রিয়াটা এবং প্রোফেজ 1 যে প্রক্রিয়াটা আছে, এটি আমরা বিশদভাবে ব্যাখ্যা করেছিলাম। এরপরে আমরা ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস সেগুলো ব্যাখ্যা করেছিলাম গত 2 ক্লাস। এগুলো আজকের আমাদের টপিকস একই চ্যাপ্টারের, অর্থাৎ চ্যাপ্টার 2, মেটাফেজ 1, মিওসিস 2 এবং ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড differences between metaphase and metaphase 1. And metaphase 1. আচ্ছা, আমরা মেটাফেজ পড়েছি মেটাফেজ পর্যায়ে, আর মেটাফেজ 1 হচ্ছে মিওসিসের মেটাফেজ। এখানে 3টা জিনিস, একটা হচ্ছে মেটাফেজ, আরেকটা হচ্ছে মেটাফেজ 1, আরেকটা হলো মেটাফেজ 2। 3টা মেটাফেজ। তাহলে মেটাফেজ বললেই বুঝতে হবে যে মাইটোসিসের মেটাফেজ, মেটাফেজ 1 বললেই বুঝতে হবে মিওসিস 1-এর মেটাফেজ, মেটাফেজ 2 বললে বুঝতে হবে মিওসিস 2-এর মেটাফেজ। কাজে 3টা মেটাফেজই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেটাফেজ এবং মেটাফেজ 1-এর মধ্যে পার্থক্য এটা বেশি আছে। আবার মেটাফেজ 1, মেটাফেজ 2, মেটাফেজ 1, মেটাফেজ 2 এভাবেও দিতে পারে, তুলনা করতে পারে, পার্থক্য দিতে পারে। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব মেটাফেজ 1, অর্থাৎ মিওসিস 1-এর মধ্যে আমরা প্রোফেজ 1 কমপ্লিট করেছি গত ক্লাস পর্যন্ত। আর অন্য যে গুলো আছে, মেটাফেজ প্রোফেজ 1 শেষ করলাম, এখন মেটাফেজ 1 পড়ছি। আর মেটাফেজের পরে অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এগুলো স্বাভাবিকভাবে একটু পড়ে নেবে। এগুলো থেকে উচ্চতর দক্ষতা কিংবা প্রয়োগের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এগুলো থেকে তোমাদের অবজেক্টিভ থেকে আসবে, অর্থাৎ এমসিকিউতে। তো সেইগুলো বই থেকে জাস্ট পড়ে নেবে, ওগুলো আলাদাভাবে স্পেশালি পড়ার খুব একটা দরকার নেই, শুধু স্পেশাল ক্যারেক্টারগুলো পড়বে। তো আমরা এখন প্রথমেই শুরু করতে যাচ্ছি মেটাফেজ 1। মেটাফেজ 1-এর যেটা হয় যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো মুখোমুখি অবস্থান করে। যেমন মনে করো মেটাফেজ 1-এ আমরা সেটা চিত্রটা দেখাতে হবে, চিত্রটা আমরা এই পাশে মেটাফেজটা পরে আঁকতে হবে। এখানে মুখোমুখি অবস্থান করে সেন্ট্রোমিয়ার।
এখানে চিত্রটা একটু খুব হিসাব করে রাখতে হবে, সেই জন্য এই হচ্ছে মেটাফেজ ওয়ান, মানে অনেক কারিশমা আছে এখানে। এখানে এই জায়গাটা চেঞ্জ হবে, মনে করো এটা হচ্ছে, এটা ব্ল্যাক করে দিতে হবে, এটা ব্ল্যাক করে দিতে হবে। আর এখানে যে অংশে বিনিময়টা ঘটেছে ক্রসিং ওভারের সময় তার আগে মেটাফেজ ওয়ানের ক্ষেত্রে সেই অংশটা এখানে দেখাতে হবে। আর আরেকটা ছবি যেটা তোমার পাশাপাশি দেখাতে হবে, ওটা আমরা ছোট করে দেখালেই চলবে। আমরা সেখানে দেখাবো যে এখানে ক্রসিং ওভারটা খুব বেশি হয়নি, অর্থাৎ এখানেও সেন্ট্রোমিয়ার মুখোমুখি থাকবে, এখানে একটা অংশ দেখাবো, আর এখানে এই বিনিময়টা একটু মানে অর্থাৎ একটা কাজমা তৈরি হচ্ছে এবং কাজমার ফলে যে অংশটা বিনিময় হয়েছে সেই অংশটা আমরা এখানে দেখাবো। তাহলে এখানে তোমার ট্র্যাকশন ফাইবার, এগুলো হচ্ছে ট্র্যাকশন ফাইবার। এটা খুব চিন্তা করে রাখতে হবে ছবিটা, এগুলো হচ্ছে ট্র্যাকশন ফাইবার। এই তাহলে এটাই হলো মেটাফেজ ওয়ান, খুবই ইম্পর্টেন্ট মেটাফেজ ওয়ান। আচ্ছা, এখন আমরা ব্যাখ্যা করছি যে মেটাফেজ ওয়ানের বৈশিষ্ট্যগুলো কি। এখানে এগুলো একটু চিহ্নিত করে দিই। ট্র্যাকশন, এটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ইংরেজিতে বলে ট্র্যাকশন ফাইবার। আর এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যেখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস নেই, অর্থাৎ আমরা ডায়াকাইনেসিসের মধ্যে দেখেছি, অর্থাৎ প্রোফেজ ওয়ানের পঞ্চম উপপর্যায়ে ডায়াকাইনেসিসের মধ্যে আমরা গত ক্লাসে পড়েছি যে সেখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়। তাহলে সেই অদৃশ্য হয়ে যাওয়াটা মেটাফেজ ওয়ানে স্পষ্ট, অর্থাৎ এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস টোটালি নেই। এখানে আছে শুধু ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, মেরু, দুই মেরুযুক্ত স্পিন্ডেল যন্ত্র এখানে অব্যাহত থাকে। এবং সেই এখানে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো যে সেন্ট্রোমিয়ার, বাইভ্যারিয়েন্টের সেন্ট্রোমিয়ারগুলো বিষুব রেখা থেকে সমদূরত্বে, এটা হচ্ছে বিষুব রেখা, তাহলে বিষুব রেখা থেকে সমদূরত্বে মুখোমুখি অবস্থান করে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেটাফেজ ওয়ানের। আবার বলছি যে মেটাফেজ ওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রোমিয়ারগুলো
বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার এটা এবং এটা এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। তাই বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ারগুলো বিষুব রেখা থেকে সম দূরত্বে মুখোমুখি অবস্থান করে। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে মুখোমুখি অবস্থান করার ফলে তাদের মাঝখানে লুপ তৈরি হয়। এখানে একটা লুপ তৈরি হয়েছে, এখানে লুপ তৈরি হয় নাই, মানে এখানে ক্রসিং ওভারটা এক প্রান্তে হয়েছে, সেজন্য লুপটা তৈরি হয়নি। এখানে ক্রোমোজোমগুলো আরও মোটা, খাটো এবং স্পষ্ট হয়। এছাড়া আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত থাকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, অর্থাৎ অবিভক্ত থাকে, যেটা আমরা মেটাফেজ 2-তে স্পষ্ট দেখতে পাবো যে যা যে বিভক্ত হয়নি। তাহলে আমরা আবার প্রথম থেকে বলছি যে মেটাফেজ 1-এ প্রথমেই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। নেক্সট হচ্ছে যে ক্রোমোজোমের বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ারগুলো বিষুব রেখা থেকে সম দূরত্বে মুখোমুখি অবস্থান করে। নেক্সট হচ্ছে যে এই মুখোমুখি অবস্থান করার কারণে তাদের মাঝখানে লুপ তৈরি হয়। ক্রোমোজোমগুলো আরও খাটো, মোটা এবং স্পষ্ট হয়। ক্রোমোজোমগুলোকে তোমার এখানে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে, অর্থাৎ মেটাফেজ মাইটোসিসে মেটাফেজ পর্যায়ে যেরকম সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এখানে সেটি হয় না, অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। এটাই হচ্ছে মেটাফেজ 1-এর বৈশিষ্ট্য এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটি আলোচনা করব যে মেটাফেজ 1 এরপরে অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সেগুলো ঠিক আগের মতোই চলতে থাকবে। যেমন অ্যানাফেজ 1-এর ক্রোমোজোমগুলোর মধ্যে প্রবল বিকর্ষণ হবে এবং ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে চলে যাবে এবং মেরু অঞ্চলে চলে যাওয়ার সাথে সাথে অ্যানাফেজ শেষ। একইভাবে টেলোফেজ পর্যায়ে যখন হবে তখন টেলোফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন, টেলোফেজ 2-তে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস পুনরায় আবির্ভূত হবে এবং ক্রোমোজোমগুলো কিছুটা অদৃশ্য হবে। তো এখানে মোটামুটি আমাদের মানে মিওসিস 1 শেষ। এখন আমরা মিওসিস 2-তে আলোচনা করব। মিওসিস 2 হচ্ছে পুরোপুরি মাইটোসিসের অনুরূপ, সেজন্য মিওসিস 2-কে সমীকরণিক বিভাজন বলা হয়, কারণ মিওসিস 2-তে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মাইটোসিসের অনুরূপ। মাইটোসিসে যা যা ঘটে মিওসিস 2-তেও তাই ঘটে, একই রকম ঘটনা ঘটে। তো এখন আমরা মিওসিস 2-তে সেজন্য আমরা স্পেশালি আলোচনা করতে চাই না, কারণ ওগুলো বৈশিষ্ট্যগুলো আগের মতোই। যেমন মেটাফেজ মিওসিস 2-এর 4টা অংশে বিভক্ত: প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তো প্রোফেজ 2-তে জল বিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলোর মধ্যে যা সংকোচন দেখা দেয়, ক্রোমোজোমগুলো স্থানে স্থানে ভেঙে যায় এবং তারা খাটো এবং মোটা হয়। মোটা হওয়ার ফলে তাদের মধ্যে রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা বেড়ে যায়, তারা অতিরিক্ত রঞ্জক পদার্থ ধারণ করে রঞ্জিত হয় এবং রঞ্জিত হয়ে তারা অধিকতর স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। আবার মেটাফেজ পর্যায়ে ঠিক একই রকম ক্রোমোজোমগুলো 2 মেরুযুক্ত স্পিন্ডেল যন্ত্র গঠিত হয়। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে একই সমতলে অবস্থান করে। ক্রোমোজোমের এই একই সমতলে অবস্থান করাকে মেটাকাইনেসিস বলে এবং মেটাফেজ পর্যায়ের শেষের দিকে, মেটাফেজ 2 পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। অ্যানাফেজ 2-তে একই রকম, যে ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ বেড়ে যায়, তারা বিষুবীয় অঞ্চল ছেড়ে মেরু অঞ্চলের দিকে ধাবিত হয় এবং সেখানে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং ক্রোমাটিডগুলো অনুগামী হয়। ফলে দেখা যায় যে একটা পর্যায়ে তারা মেরু অঞ্চলে পৌঁছে যায়। মেরু অঞ্চলে পৌঁছে যাওয়ার সাথে সাথে অ্যানাফেজ 2 পর্যায়ের সমাপ্তি ঘটে। টেলোফেজ 2-তেও একই রকম, যে তারা ক্রোমোজোমগুলো তোমার 2 প্রান্তে অবস্থান করে। এই সময় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস গঠিত হয়, অর্থাৎ একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে, নিউক্লিয়ার ডিভিশন, যেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে এইভাবে মোটামুটি নিউক্লিয়াস, মাতৃ নিউক্লিয়াসটা দুটা, অপত্য নিউক্লিয়াসের বিভক্তির সাথে সাথেই টেলোফেজ 2 শেষ এবং তারপর সাইটোকাইনেসিস হলে বিভাজন হবে, 2টি কোষে পরিণত হবে একটি কোষ। সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে একটি কোষের মধ্যে 2টি নিউক্লিয়াস অবস্থান করবে, সেক্ষেত্রে কোষের সংখ্যা বাড়বে না, নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব যেটা আমরা মিওসিস 2 মোটামুটি আলোচনা করেছি।
এখন ডিফারেন্স বিটুইন মেটাফেজ অ্যান্ড মেটাফেজ 1 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা মেটাফেজ এবং মেটাফেজ 1-এর মধ্যে যে পার্থক্য সেগুলো আমরা মেটাফেজের ছবিটা তোমাদের হয়তো মনে আছে যে মেটাফেজ পর্যায়ে যেটা আমরা দেখিয়েছিলাম, এখানে আমি সংক্ষেপে আঁকি, এটা যেহেতু আগে আঁকা হয়েছে। মেটাফেজের মধ্যে আমরা যেটি দেখিয়েছিলাম যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে একই সমতলে অবস্থান করে। এরকম ছিল চিত্রটা। এরকম হুবহু না আঁকলেও চলবে, মানে তুমি বোঝাতে পারলেই হলো যে ক্রোমোজোমগুলো এখানে আমি দেখিয়েছি যে এই সেন্ট্রোমিয়ারগুলো এই মেরু থেকে গিয়েছে, এই ক্রোমোজোমগুলো এই মেরু থেকে আসছে, সেটা দেখানোর জন্য বিপরীতমুখী করে দিয়েছি বোঝার সুবিধার জন্য। এই ছবিটা অধিকতর কারেক্ট। এই মেটাফেজ আমরা ম্যাটোসিসের মেটাফেজে চলে যাচ্ছি। ম্যাটোসিসের মেটাফেজ ছবিটা ছিল এরকম। এখন যদি আমরা দুটো ছবির মধ্যে তুলনা করি তাহলে আমরা মেটাফেজ 1 এবং মেটাফেজের মধ্যে পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারবো। এটা হচ্ছে মেটাফেজ। তাহলে এটা হচ্ছে মেটাফেজ আর ওটা হলো মেটাফেজ 1। মেটাফেজ বললেই বুঝতে হবে যে মাইটোসিসের মেটাফেজ, আর মেটাফেজ 1 বললেই বুঝতে হবে যে এটা হচ্ছে মেটাফেজ মিওসিস 1-এর মেটাফেজ। তাহলে এখানে দেখো যে মেটাফেজ এবং মেটাফেজ 1-এর মধ্যে আমরা বলছি মেটাফেজ বলতেই মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়কে তৃতীয় পর্যায়কে বোঝানো হয় মেটাফেজ। আর মেটাফেজ 1 হচ্ছে মিওসিস 1-এর দ্বিতীয় পর্যায়, কারণ এখানে প্রোম্যাটাফেজ পর্যায়টা থাকে না, মাইটোসিসের মধ্যে প্রোম্যাটাফেজ পর্যায়টা থাকে। আচ্ছা, আর নেক্সট যে সেকেন্ড বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে মেটাফেজ পর্যায়ে 2 মেরুযুক্ত স্পিন্ডেল যন্ত্র গঠিত হয়। মেটাফেজ 1-এও 2 মেরুযুক্ত স্পিন্ডেল যন্ত্র অব্যাহত থাকে। কাজে এটি হচ্ছে যখন তুলনা করা হবে তখন এটি তোমরা তুলনা হিসাবে সাদৃশ্য মধ্যে দিতে পারো, কিন্তু পার্থক্য মধ্যে দিতে পারবে না। আমি দুটো একসাথে তুলনা করছি, এখানে যদিও ডিফারেন্স লিখেছি, ডিফারেন্সও আসতে পারে, তুলনাও আসতে পারে, কম্পারেটিভ স্টাডি। তাহলে যদি তুলনা আসে তাহলে এটি ব্যবহার করবে যে দুই জায়গাতেই 2 মেরুযুক্ত স্পিন্ডেল যন্ত্র গঠিত হয়। তুলনার মধ্যে আরও একটা বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে যে ক্রোমোজোমগুলো মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলে একই সমতলে অবস্থান করে, এখানেও সেটি প্রযোজ্য। কিন্তু এখন আসো পার্থক্যটা, মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে একই সমতলে অবস্থান করে, আর মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ারগুলো বিষুব রেখা থেকে সমদূরত্বে মুখোমুখি অবস্থান করে। মেটাফেজে তোমার কোনো লুপ তৈরি হয় না, কিন্তু মেটাফেজ 1-এ লুপ সৃষ্টি হয়। মেটাফেজে শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, যেটা অ্যানাফেজে দৃষ্টিগোচর হয়, আর মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। আর তুলনার মধ্যে সাদৃশ্য মধ্যে একটা দেখাতে পারবে যে ক্রোমোজোমগুলো এখানেও খাটো মোটা স্পষ্ট হয় মেটাফেজে, মেটাফেজ 1-এও ক্রোমোজোমগুলো খাটো মোটা এবং স্পষ্ট হয়। তাহলে আমরা আবার প্রথম থেকে বলছি যে মেটাফেজ এবং মেটাফেজ 1-এর মধ্যে পার্থক্য এবং পাশাপাশি তুলনা যদি আসে, আমরা প্রথমে পার্থক্যগুলো বলবো আর শেষের দিকে দুটো তুলনা সাদৃশ্য বলবো, যাতে করে তুলনা আসলে যেন ওই দুটো ব্যবহার করবে, আর পার্থক্য আসলে সাদৃশ্যগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমে আমরা পার্থক্যগুলো বলবো যে মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো তোমার একই সমতল বিষুবীয় অঞ্চলে একই সমতলে অবস্থান করে, এবং এই একই সমতলে অবস্থান করাকে বলা হয় মেটাকাইনেসিস। আর মেটাফেজ 1-এ ক্রোমোজোমগুলো বাইভ্যারেন্টের সেন্ট্রোমিয়ারগুলো বিষুব রেখা থেকে সমদূরত্বে মুখোমুখি অবস্থান করে। নেক্সট হচ্ছে যে মেটাফেজ পর্যায়ে কোনো লুপ সৃষ্টি হয় না, কিন্তু মেটাফেজ 1-এ বাইভ্যারেন্টের সেন্ট্রোমিয়ারগুলো মুখোমুখি অবস্থা করার কারণে এখানে লুপ তৈরি হয়।
3 নম্বর হচ্ছে মেটাফেজ পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, কিন্তু মেটাফেজ 1-এর শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, বরং অবিভক্ত থাকে। তাহলে এখানে এই 3টা হচ্ছে মৌলিক পার্থক্য। আর এখন মনে করো সাদৃশ্য কি? সাদৃশ্য আচ্ছা আরেকটা আছে যে এখানে পার্থক্যের মধ্যে আমরা আরেকটা বলতে পারি যে এটা হচ্ছে যে মেটাফেজ হলো মাইটোসিসের 3য় পর্যায়ে, আর মেটাফেজ 1 হচ্ছে মিওসিস 1-এর 2য় পর্যায়ে। আচ্ছা, এবার আমরা সাদৃশ্যগুলো বলি যে এখানেও তোমার স্পিন্ডেল যন্ত্র থাকে মেটাফেজের মধ্যে, আর মেটাফেজ 1-এও স্পিন্ডেল যন্ত্র থাকে। মেটাফেজ 1-এর মধ্যে মেটাফেজের মধ্যে আকর্ষণ তন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে রাখে, এখানেও আকর্ষণ তন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে রাখে। এখানে 2 মেরুযুক্ত স্পিন্ডেল যন্ত্র থাকে মেটাফেজে, মেটাফেজ 1-এও 2 মেরুযুক্ত স্পিন্ডেল যন্ত্র গঠিত হয়। তাহলে এই দুটোর মধ্যে আমরা এগুলো হচ্ছে সাদৃশ্য। পার্থক্য আরও একটা বলা যাবে, পার্থক্যগুলো হচ্ছে আরেকটা বলা যাবে যে এখানে মেটাফেজে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় না, কিন্তু এখানে বাইভ্যালেন্টের কোনো অস্তিত্ব নেই, কিন্তু এখানে বাইভ্যালেন্টের সৃষ্টি হয় আগেই তোমার প্যাকাইটিন ডিপ্রোটিন উপপর্যায়ে, অর্থাৎ প্রোফেজ একই সৃষ্টি হয় এবং এটা অব্যাহত থাকে বাইভ্যালেন্ট। তাহলে এটা দিয়েও একটা পার্থক্য করা যাবে। এখন আসো আমরা যে ডিফারেন্স আলোচনা করলাম, যে মিওসিস 1 মেটাফেজ এবং মেটাফেজ 1, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আমরা এখন আরেকটা পার্থক্য বলি যে মাইটোসিস এবং মিওসিস, ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস। Difference between mitosis and meiosis. তাহলে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে আমরা পার্থক্য আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে সম আকৃতির দুটি অপত্য কোষে বিভাজিত হয়। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষটি পরপর 2বার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষে পরিণত হয়। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কিন্তু মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে হ্রাস পায়। মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়, আর মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মাইটোসিস দেহকোষ, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড যে কোনো কোষেই ঘটতে পারে, অর্থাৎ অধিকাংশ কোষে মাইটোসিস ঘটে, কিন্তু মিওসিস ঘটে শুধুমাত্র জনন মাতৃকোষে। এছাড়া মাইটোসিস মিওসিসের মধ্যে মানে এগুলো হচ্ছে মৌলিক পার্থক্য। তাহলে আমি আবার বলছি যে মাইটোসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ 2টি অপত্য কোষে পরিণত হয় এবং অপত্য কোষগুলোর সম আকৃতি সমগুণ সম্পন্ন হয়। আর মিওসিস কোষ বিভাজনে এটি মাতৃকোষ 4টি অপত্য কোষে বিভক্ত হয়, অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে। আচ্ছা, এখানে মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ 4টা অপত্য কোষে পরিণত হয়। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান এবং সমগুণ সম্পন্ন হয়। মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে হ্রাস পায়। মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক বিভাজন, আর মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষ, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড সব ধরনের কোষেই করতে পারে। মিওসিস কোষ বিভাজন ঘটে শুধুমাত্র জনন মাতৃকোষে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মানে যেমন মিওসিস কোষ বিভাজনের আর মাইটোসিসের মধ্যে একটা মানে নতুন প্রজাতি সৃষ্টিতে মাইটোসিসের তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু নতুন প্রজাতি সৃষ্টিতে মিওসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম, অর্থাৎ মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যটা।
তাহলে এখন আসো যে আমরা নেক্সট ক্লাসে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আছে আমরা সামগ্রিকভাবে, অর্থাৎ চ্যাপ্টার 2 নেক্সট ক্লাসে শেষ করে দেবো, এবং যেগুলো আমরা কিছুটা রিভিশনে যাব, কিছু ইম্পর্টেন্ট আলোচনা মাধ্যমে আমরা নেক্সট ক্লাসের মধ্য দিয়েই চ্যাপ্টার 2 শেষ করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।